Justice Saidullah Munshi talked to Waqf Amendment Bill 2024. It's a pleasure surprise and said to that থার্টিন থেকে শুরু করতে হবে। আমি অতটা পিছনে যাব না। ডক্টর বেলাল আছেন এখানে, উনি বলবেন, ইমতিয়াজ সাহেব বলবেন, কিন্তু আমি ওই দিকে আর যাচ্ছি না। আমাদের যে ওয়াকফের কনসেপ্ট, সেই ওয়াকফের কনসেপ্ট এসছে কিন্তু রসুল্লাহ সময় থেকেই। তো রসুল্লাহকে ওমর ফারুক যখন জিজ্ঞেস করেছিলেন যে হাউ বেস্ট এ পিস অফ ল্যান্ড ক্যান বি ইউজড, তখন উনি উত্তর দিয়েছিলেন যে টাই আপ দি প্রপার্টি, utilize the usufruct, and don't let it be sold and gifted. সুতরাং একটা প্রপার্টি যদি আপনি ভালো করে ইউজ করতে চান ফর দি সেক অফ অলমাইটি, তাহলে সেটাকে টাই আপ করুন। টাই আপ করুন মানে ডিটেইন করুন। দি প্রপার্টি উইল বি ডিটেইনড ফর এভার অ্যান্ড দি ইনকাম দেয়ার ফ্রম উইল বি ইউটিলাইজড ফর হিউম্যান বিংস, ফর হিউম্যানিটি। ইট ইজ নট ফর দি অনলি মুসলিম কমিউনিটি। আমি আসবো কীভাবে, ওয়াই ফর দি হিউম্যানিটি, রসুল্লাহ কেন বলেছিলেন দিস ইজ ফর দি হিউম্যানিটি, হিউম্যান বিংস, তারও একটা কিন্তু যুক্তি আছে। আজকে আমরা যে সেকুলার ভারতবর্ষের নাগরিক, সেই সেকুলার স্টেটে এই যে ওয়াকফ, তার যে অ্যাসেট আছে, সেই অ্যাসেট থেকে যে ইনকাম আসে আমরা অনেকে জানি না, বা সেই প্রচারটা নেই। এই ওয়াকফ বোর্ড থেকে ওয়াকফ স্টেটের যে ইনকামগুলো আছে, সেগুলো আসে কিভাবে? ইন দি ফর্ম অফ কন্ট্রিবিউশন। 7% অ্যাট দি রেট অফ 7% দেয়। সেখান থেকে এবার ওয়াকফের প্রপার্টির উপরে বিভিন্নভাবে সেকুলার অ্যাক্টিভিটিজ আছে, যেখানে হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে, অন্যান্য সেকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে। কেন হিউম্যানিটি? আমি যেটা বলতে যাচ্ছি, আমি ভুলে যাওয়ার আগে বলি, দিস ইজ নট ফর অনলি দি মুসলিম কমিউনিটি। আজকে যে পার্সেন্টেজ অফ ইনকাম ওয়াকফ স্টেট থেকে আসে, এবং সেখান থেকে যে মুসলিম ছেলে মেয়েগুলো স্কলারশিপ পায় বা হোস্টেলে থাকার সুযোগ সুবিধাগুলো পায়, এগুলো যদি শুধু সরকারকে বিয়ার করতে হতো, সরকারি এক্সচেকার থেকে যদি এইগুলো খরচা করতে হতো, তাহলে সরকারের ওপর একটা বার্ডেন হতো। সেই হিসাবে আমি বলছি যে এই ওয়াকফের ইনকামটা অ্যাটলিস্ট যদি মুসলিম ছেলে মেয়েদের জন্য খরচা করা হয়, তাহলে সরকারের পক্ষে কিছুটা রিলিফ ওয়াকফ স্টেটগুলো দিচ্ছে, ওয়াকফ ফান্ড থেকে দিচ্ছে। ইজ ইট নট ফর হিউম্যানিটি? দিস ইজ এ রিল্যাক্সেশন ফর দি পারপাস অফ দি গভর্নমেন্ট ফান্ড। তাহলে আমরা সেই কনসেপ্ট নিয়েই কিন্তু চলছি। আজকে এই যে ওয়াকফগুলো হয়েছে, দিনের পর দিন যে মানুষগুলো তাদের অনেস্ট ইনকাম থেকে ডেডিকেট করেছে পার্মানেন্টলি ফর দি সেক অফ দি অলমাইটি গড, আল্লাহ, সেই ওয়াকফ সম্পত্তিগুলো এবং তার ইনকাম থেকে যেভাবে বেনিফিটেড হচ্ছে আমরা, সেইগুলো লাইক এ ফিক্সড ডিপোজিট in a bank, and if somebody is trying to liquidate this fixed deposit, will you have any grievance or not? That is why we are assembled today. This is a kind of fixed deposit which is being tried to destroy it indirectly. How? আজকে যদি ওয়াকফ সম্পত্তি দেখুন, প্রথম অ্যাটেম্প যেটা নেওয়া হয়েছে, 7% কন্ট্রিবিউশন থেকে রিডিউস করে বলা হচ্ছে 5% কন্ট্রিবিউশন দেবে। 1% কন্ট্রিবিউশন কিন্তু চলে যায় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে। 6%, তার মধ্যে 2% চলে যাবে, 5% থাকবে। তাহলে যেভাবে হোস্টেলগুলো, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেলগুলো মেনটেন হয়, তাদের বা স্কলারশিপের পেছনে যে খরচাগুলো হয়, সেগুলো অলরেডি একটা ধাক্কা খাবে। কেন এই বিলটা আনা হয়েছে? 1954 সালে এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি? ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে যে ওয়াকফ হয়েছে প্রায় 1400 বছর আগে, তখন থেকে ওয়াকফ হওয়া শুরু হয়েছে, এবং কমিউনিটি ইজ ইনক্রিজিং দি ওয়াকফ প্রপার্টিজ। বিভিন্নভাবে আমরা ধাক্কা খেয়েছি। যখন স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট হলো 1953-তে, আমাদের generous Muslims, those who donated the property in favor of the waqf or who created waqf, সেই ওয়াকফ প্রপার্টি
অন্তত এরকম বলতে পারি কেউ কেউ 100 বিঘা সম্পত্তিও ওয়াকআপ করে গেছেন, তার ইনস্ট্যান্স আমার কাছে আছে। বিকজ ইন মাই 26 ইয়ার্স প্র্যাকটিস ইন দি বার বিফোর এলিভেশন আই হ্যাভ দি এক্সপিরিয়েন্স যে কারা কত ওয়াক করে গেছে এবং কত ওয়াক সম্পত্তি ছিল। 1953-তে যখন জমিদারি অ্যাবলিশনের নাম করে 1953 স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট আনা হলো, সেই স্টেট অ্যাকুইজিশন অ্যাক্টে অর্চার্ড এবং পন্ডস বাদ দিয়ে বাকি যে ল্যান্ডগুলো ছিল, যেগুলো চাষের জমি, এগ্রিকালচার ল্যান্ড, সেই ল্যান্ডগুলোকে ভেস্ট করে দেওয়া হলো ইন এক্সেস অফ দি সিলিং লিমিট। একটা প্রেসক্রাইব সিলিং ছিল 17 একর্স। সেই 17 একর্সের উপরে যে সমস্ত ল্যান্ড ছিল, অনেক ওয়াকফেসে ছিল। আমার এক রিলেটিভ আছে যারা 100 বিঘে সম্পত্তি একসঙ্গে ওয়াক করেছেন, সেই ওয়াকফও আছে। তো এইভাবে ওয়াকআপ সম্পত্তিগুলো 1953 অ্যাক্টে ভেস্ট হয়েছে। একটু আগে আমার ডক্টর কাসেম সাহেব বলছিলেন যে রাজভবন ওয়াকআপ, রেসকোর্স ওয়াকআপ, এরকম টালিগঞ্জে টালি ক্লাব ওয়াকআপ, এরকম অনেক অজস্র উদাহরণ আছে। যে প্রপার্টিগুলো, এগুলো আমাদের সেই তালপুকুরে ঘটির ওপরে এরকম একটা ব্যাপার। আমাদের অনেক কিছু ছিল কিন্তু এখন অনেক কিছু নেই। আর যেগুলো নেই সেগুলো উদ্ধার করা যাবে কিনা আমি শিওর না, তবে যেগুলো আছে সেগুলোকে যদি বাঁচাতে পারি আমরা, অন্তত আমাদের ফিউচার জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট আমরা রেখে যাই যে আমরা যে আঘাতটা আসছে আজকে, সেই আঘাত থেকে ওদের ফিউচারটাকে সিকিওর করতে পারি। এইটা হচ্ছে আমাদের প্রাইম অবজেক্ট। যা হারিয়ে গেছে সেটা আর উদ্ধার করা যাবে না, কিন্তু বাই অপারেশন অফ অ্যাক্ট দ্যাট হ্যাজ অলরেডি গন, দ্যাট হ্যাজ বিন ভেস্টেড, নোবডি চ্যালেঞ্জ। এবং অনেক জায়গায় চ্যালেঞ্জ হলেও সেগুলো আমরা উদ্ধার করতে পারিনি। কোর্ট সেগুলো আমাদের কথা মানেনি, বলছে বাই অপারেশন অফ ল এক্সেস ল্যান্ড হ্যাজ অলরেডি বিন ভেস্টেড, মেবি ইটস ওয়াক, মেবি আদার রিলিজিয়াস প্রপার্টিজ। এইভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রপার্টিও ভেস্ট হয়েছে, সেখানে কিছু বলার নেই আমাদের। এই ওয়াকফের কনসেপ্ট এসছে শরীয়ত থেকে। আমাদের যেমন ম্যারেজ, ডাইভোর্স বা অন্যান্য রিলেটেড জিনিসগুলো শরীয়ত লয়ের হয়, তেমনি কিন্তু ওয়াকফ ইজ ওয়ান অফ দি ব্রাঞ্চ অফ মোহামেডান ল, যেটা ইফ বোথ দি পার্টিজ আর মুসলিম, দি গভর্নিং ল উইল বি দি ইসলামিক ল, শরীয়ত ল। এই 1913-এ প্রথম ইনাক্টমেন্টটা আসে only in order to have control of the government over these religious properties. 1913-এ যে ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট এলো, সেটা এই জন্য এলো যে কিছু ওয়াকফ করা হয়েছিল যেগুলোতে তার নেচার অ্যান্ড ক্যারেক্টার ছিল এই যে ওয়াকফ হচ্ছে কি, ওয়াকফ হচ্ছে একটা পার্মানেন্ট ডেডিকেশন। কিন্তু সেখানে পার্মানেন্ট ডেডিকেশন হলেও ম্যাক্সিমাম বেনিফিট ওয়াজ রিজার্ভ ফর দি আওলাদ or for the beneficiaries of the family of the ওয়াকিফ। সেখানে একটা জাজমেন্ট হয়েছিল প্রিভি কাউন্সিলে, সেই জাজমেন্টে বলা ছিল দিস কাইন্ড অফ ওয়াকআপ আর নো মোর ভ্যালিড ওয়াকআপ। কারণ হচ্ছে এর কোনো রিমোট বেনিফিট নেই, দিস ইজ নট ফর দি কমিউনিটি অ্যাট লার্জ, অ্যান্ড দি ইনকাম দেয়ার ফ্রম হ্যাজ বিন রিজার্ভড অনলি ফর দি মেম্বার্স অফ দি ফ্যামিলি। আপনার নিজের ফ্যামিলির জন্য আপনি ওয়াকআপ করেছেন, কিন্তু ইসলামিক ল অনুসারে দিস ওয়াকআপস আর অলসো ভ্যালিড বিকজ আমাদের ইসলামিক কনসেপ্টে ইসলাম, আমাদের যে ইসলামিক ল দ্যাট ইজ বেস্ট অফ কোরআন অ্যান্ড হাদিস কাস্টমস, যে কাস্টম হয়ে এসছে, যে প্র্যাকটিস হয়ে এসছে ইসলামিক প্র্যাকটিস, আমাদের নবী করিম সাল্লাল্লাহু যে প্র্যাকটিসটা রেখে গেছেন, হাদিস থেকে আমরা তার রিসোর্স পাচ্ছি। যেগুলো কোরআনে ব্যাখ্যা নেই সেখানে হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা চলি, এবং সেটাই আইন, ইসলামিক ল। তাহলে আমাদের এই ওয়াকফটা যে কনসেপ্টটা, এটা শরীয়ত লয়ের মধ্যে দিয়ে এসছে। আর সেখানে বলছে আমাদের কনসেপ্ট হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অ্যামং দ্য মুসলিমস দিস ইজ ভেরি ফেমাস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি যদি আপনার নিজের ফ্যামিলির জন্য কিছু করেন, সেটাও কিন্তু একটা চ্যারিটি। আপনার ছেলেমেয়ের জন্য যা করছেন সেটাও কিন্তু তার জন্য একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট আছে। সুতরাং ওয়াকফ যদি কেউ করে থাকে তার গ্র্যান্ডসানের জন্য বা তার গ্র্যান্ডসান ডিসেন্ডেন্টস আফটার ডিসেন্ডেন্টস, সেটা কিন্তু ওই গ্রাউন্ডে ইনভ্যালিড হতে পারে না। সেই জন্য 1913 সালে আইন করে এটাকে ভ্যালিডেশন করা হয়েছে, এবং তারপরে 1923 এসছে, 1930 এসছে। কারণ 1913 যে আইনটা এসেছিল সেটাকে মানে কী বলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়নি,
কেন না 1913-র পর থেকে এফেক্টিভ হয়েছে। 1913-র আগে যে সমস্ত ওয়াকফগুলো ছিল তার উপরে সেইভাবে আইন তখন অত জোরদার ছিল না। তখন আবার 1930 সালে একটা আইন এনে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়, যে শুধু 1913-র পরে নয়, 1913-র আগেও যে সমস্ত ওয়াকফগুলো হয়েছে সেগুলোর উপরেও এফেক্ট হবে। আলটিমেটলি যখন ব্রিটিশ ইন্ডিয়ায় এই ওয়াকফ সম্পত্তিগুলো কন্ট্রোল হতো, ইভেন চার্চ প্রপার্টিজ, ইভেন হিন্দু প্রপার্টিজ, হিন্দু এন্ডাওমেন্টস যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সময় ম্যাড্রাস অ্যাক্ট এলো, 1917-এ অ্যাক্ট আনা হলো, রেগুলেশন আনা হলো। তারপরে আপনার 1863-তে আপনার রিলিজিয়াস এন্ডাওমেন্ট অ্যাক্ট আনা হলো। এইগুলো, এই যে বিভিন্ন সময় যে অ্যাক্টগুলো আনা, তার কারণটা হচ্ছে কি, গভর্নমেন্ট ওয়ান্টেড টু হ্যাভ সাম কন্ট্রোল ওভার দিস রিলিজিয়াস প্রপার্টিজ। যেগুলো রিলিজিয়াস অর্গানাইজেশন বা রিলিজিয়াস লোক যারা আছে বা যাদের কন্ট্রোলে ছিল, তাদের ওপরে কন্ট্রোলটা আনার জন্য গভর্নমেন্ট এই সমস্ত এনাক্টমেন্টগুলো বিভিন্ন সময়, এগুলো স্ট্যাচুটারি কন্ট্রোল বলা হয়, সেই স্ট্যাচুটারি কন্ট্রোল দিয়ে রিলিজিয়াস প্রপার্টিগুলোকে কন্ট্রোল করতে চাইলো। তো একটা সময় বিভিন্ন রকম অ্যাক্ট হলো, অ্যাক্টের মধ্যে অনেক ফ্লজ ছিল, ডিফেক্ট ছিল, হতে হতে সেই ওয়াকফ অ্যাক্টগুলো যখন দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গলে, যেমন ধরুন ফর ইনস্ট্যান্স 1934 একটা অ্যাক্ট আমরা এনেছিলাম, যেটা বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934। সুতরাং বেঙ্গলের যে ওয়াকফ প্রপার্টিগুলো আছে সেই ওয়াকফ প্রপার্টিগুলো গভর্ন হবে বাই 1934 অ্যাক্ট। তারপরে ইউপি অ্যাক্ট 1960-তে এলো, বিহার অ্যাক্ট 1948 or something like that, তামিলনাড়ু অ্যাক্ট, এইভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন অ্যাক্ট ওয়াজ ইন ফোর্স। তারপরেও দেখা গেল যখন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এলো তখন অন্যভাবে চিন্তা করা হলো। আগে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে ইন্ডিয়ান খ্রিস্টান যারা ছিল তারা ডিসকারেজ করেছিল যে হোয়াই দিস ব্রিটিশ গভর্নমেন্ট ইজ এনাক্টিং ল টু কন্ট্রোল দি রিলিজিয়াস প্রপার্টিজ, কেন এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যাবে, তাতে কিছুটা থেমে গেছিল। কিন্তু পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্স দেখা গেল গভর্নমেন্ট আবার রিলিজিয়াস প্রপার্টিগুলোকে, কারণ রিলিজিয়াস প্রপার্টিগুলো ওরা সার্ভে করে দেখেছে যে এই প্রপার্টি ভাস্ট এরিয়া অফ প্রপার্টিজ আর আন্ডার দিস ওয়াকফ অ্যান্ড হিন্দু এন্ডাওমেন্টস। কিন্তু হিন্দু এন্ডাওমেন্টসের ক্ষেত্রে, দেবোত্তর প্রপার্টির ক্ষেত্রে, সেখানে তো ডিস্ট্রিক্ট জাজ ইজ দি গার্ডিয়ান অফ দি প্রপার্টি। সেখানে যদি দেবোত্তর প্রপার্টিতে যারা বেনিফিশিয়ারি এবং তাদের যারা সেবায়েতস, সেই সেবায়েতরা যদি ওই প্রপার্টির কোনো কিছু করতে চায়, দে ক্যান ফাইল অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দি ডিস্ট্রিক্ট জাজ, সেখানে কোর্ট ইজ দ্য গার্ডিয়ান। কিন্তু আমাদের ওয়াকফ প্রপার্টির গার্ডিয়ান হচ্ছে এই ওয়াকফ অ্যাক্টের ম্যানেজমেন্টের যা বোর্ড আছে, সেটাই হচ্ছে ওয়াকফ অ্যাক্টের গার্ডিয়ান। তো সেই ক্ষেত্রে ওয়াকফ প্রপার্টিগুলোকে যদি প্রপার কন্ট্রোলের মধ্যে রাখলেও এবং তার যদি সুপারিনটেন্ডেন্সটা ঠিক না হয় এবং সেখানে যদি বারে বারে ইন্টারফারেন্স হয়, তাহলে প্রপার্টিগুলো নয়ছয় হয়ে যাবে। কিভাবে নয়ছয় হবে? যেমন ধরুন ওয়াকফ বোর্ড তৈরি করা হলো কেন, টু কন্ট্রোল দি ম্যানেজমেন্ট অফ দি ওয়াকফ অ্যাফেয়ার্স। এই ওয়াকফ প্রপার্টিগুলো ম্যানেজ হয় বাই দি মোতওয়াল্লিজ অফ এস্টেটস। কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা এসছে, সেটা যদি কেউ ভালো করে পড়েন, তাতে একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে, অ্যাজ ইফ দি প্রপার্টিজ আর দি গভর্নমেন্ট প্রপার্টিজ। These are not the properties of the individual ওয়াকফ estate. আভাসে ইঙ্গিতে অ্যামেন্ডমেন্টের মধ্যে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে দি প্রপার্টিজ বিলং টু দি গভর্নমেন্ট, and in the long run what I am apprehending, that in the long run there may be interference further to encroach upon the ওয়াকফ property with the help of the government. One day may come যখন এই প্রপার্টির আমাদের হাত থেকে কন্ট্রোলগুলো চলে যাবে অন্য কোনো অথরিটির হাতে, যার উপরে আমাদের কিছু করার থাকবে না। তো সেই পারপাসে আস্তে আস্তে এই রেগুলেশনগুলো আনা হচ্ছে, অ্যাক্টগুলো আনা হচ্ছে, কন্ট্রোলগুলো আনা হচ্ছে। মিস্টার জাভেদ ইউসুফ একটু আগে আপনাদের বললেন যে সেকশন 40 ইজ ওয়ান অফ দি প্রভিশন অফ দি ওয়াকফ অ্যাক্ট হুইচ ইজ দি হার্টবিট অফ দি ওয়াকফ অ্যাক্ট, অ্যান্ড দ্যাট হার্টবিট ইজ অ্যাটেম্পটেড টু বি স্টপড। হাউ না, আজকে ওয়াকফের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে যদি সেকশন 40টাকে ডিমোরালাইজ করে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয় ফ্রম দি ওয়াকফ অ্যাক্ট। যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে সেখানে বলছে যে ওয়াকফ ক্যানট বি ক্রিয়েটেড উইদাউট এনি রিটেন ডকুমেন্ট। আজকে হাজার বছরের ওপর থেকে যে ওয়াকফ সম্পত্তিগুলো আমরা ক্রিয়েট করেছি বা আছে, এবং মোহামেডান ল যেটা আনকোডিফাইড মোহামেডান ল, এখনও দিস ইজ treated to be practiced amongst the Muslims. We follow this Mohammedan law.
মোহামেডান ল, শরিয়ত ল, যেটা আমি বলছিলাম একটু আগে, যে শরিয়ত লয়ের যে কনসেপ্ট, কতগুলো সাবজেক্ট আছে যেখানে শরিয়ত ল স্টিল অ্যাপ্লিকেবল ইভেন ইন দি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবং এটা কেন আছে? ইন 1967 শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট এনাক্ট করা 1937 মুসলিম পার্সোনাল ল শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 ব্রিটিশ পিরিয়ডে এই অ্যাক্টটাকে করা হয়, এনাক্ট করা হয়। সেখানে রেকগনিশন দেওয়া হয় যে so far Indian Muslims are concerned, these are the subjects to be governed by the parties if both the parties are Muslim. এবং সেখানে একটা ডিক্লারেশনও দেওয়ার কথা আছে, যদি আমি ডিক্লারেশন দিই আমি মুসলিম, এবং প্লেন্টিভ ডিপেন্ডেন্ট যারাই হোক তারা যদি ডিক্লারেশন দেয় তাহলে দে উইল বি গভর্ন বাই দিস ল। যেমন ম্যারেজ, কতগুলো এক্সেপশন আছে। এগ্রিকালচারাল প্রপার্টির ক্ষেত্রে শরিয়ত ল অ্যাপ্লিকেবল হবে না, ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, বিকজ ক্রাইম হচ্ছে ইজ অ্যান অফেন্স এগেন্স্ট দ্য স্টেট। সুতরাং সেখানে যদি কোনো ক্রাইম হয় তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ দি স্টেট টু কাম ফরওয়ার্ড টু প্রোটেক্ট দি সিটিজেন। এবং সেখানে কেউ কমপ্লেন করলো কি করলো না, ডাজেন্ট ম্যাটার, এটা স্টেটের ডিউটি, সেই জন্য পুলিশ কেস হয়। যদি কগনিজেবল অফেন্স হয় তখন পুলিশ এগিয়ে এসে এফআইআর করে বা কমপ্লেন করে বা কেস করে, তবে জিআর কেস হয়ে পাঠিয়ে দিল। কিন্তু সিভিল লয়ের ক্ষেত্রে যে এক্সেপশনটা করা হলো 1937 অ্যাক্টে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে ওয়াকফ। সেই ওয়াকফটা ইজ টু বি গভর্ন বাই শরিয়ত ল। এবার শরিয়ত লটা কীভাবে প্রোটেক্ট করবে? সেই এক্সেপশনগুলো রেখেই, কিন্তু এইগুলো 1934 অ্যাক্ট বলুন, ইউপি অ্যাক্ট বলুন, বিহার অ্যাক্ট বলুন, তামিলনাড়ু অ্যাক্ট বলুন, সেই অ্যাক্টগুলো এনাক্টমেন্ট হয়েছে, কিন্তু শরিয়ত লকে বাঁচিয়ে রেখেই হয়েছে। সুতরাং শরিয়ত ল ইজ স্টিল ইন ফোর্স, দ্যাট ল হ্যাজ নট বিন রিপিলড, 1937 অ্যাক্ট হ্যাজ নট ইয়েট বিন রিপিলড। সুতরাং তাই যদি হয়ে থাকে তাহলে ওয়াকফ অ্যাক্টটাও, ওয়াকফের যে কনসেপ্ট সেটাকে কেন চেঞ্জ করা হচ্ছে? তাহলে আমাদের শরিয়ত লয় কি বলছে? আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। You must have got or must have seen either from newspaper or from other sources. I will not. এই বিলটা অ্যামেন্ডমেন্ট বিল অনেকের কাছে আছে, অনেকের কাছে থাকবে, আর থাকা উচিত যারা এটা নিয়ে দেখাশোনা করছেন বা এটা নিয়ে যারা কালচার করছেন। এই বিলটার নাম হচ্ছে দি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। দি মোমেন্ট ইট গেটস অ্যাসেন্ট অফ দি প্রেসিডেন্ট, এটা আইন হয়ে যাবে, এটা আমরা মানতে বাধ্য হব। আজকে যে অবজেক্ট করছি, যে অপোজ করছি, গায়ে দাঁড়িয়ে, যেদিন বিল হয়ে যাবে, এই যেদিন অ্যাক্ট হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আর পারবো না এটার বিরুদ্ধে কিছু বলতে, এবং যখন বলবো সেটা বেআইনি হয়ে যাবে। At this stage I can oppose because it is bill, it is not law, it is not binding on us. কিন্তু the moment it gets assent from the President of India, it will be act, and we cannot oppose it, we cannot say anything against it, then আমরা তখন government may proceed against us. So long it is not an act, whatever you want you can discuss. There are 44 amendments have been brought. এই 44 amendments প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে গেলে 4 ঘন্টা সময় লাগে। I will not go to that. আমি যেখানে শুরু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম যে ওয়াকফের যে ক্যারেক্টার, সেটা ওরাল ডিক্লারেশন হতে পারে, রিটেন ডিক্লারেশন হতে পারে, বাই ইউজার হতে পারে। সেকশন 40 যে প্রভিশনটা ওয়াকফ অ্যাক্টে আছে, সেটা হচ্ছে টু গিভ রেকগনিশন টু দোজ প্রপার্টিজ which are ওয়াকফ বাই ক্যারেক্টার বাই ইউজার, সেটা ওয়াকফ বোর্ড এনরোলমেন্ট করতে পারে, ওয়াকফ বোর্ড এনরোলমেন্ট করেওছে। এবং এই অ্যামেন্ডমেন্ট বিলটা থেকে এখন পর্যন্ত আর মাত্র 6 মাস সময় আমাদের হাতে আছে। যদি কোনো প্রপার্টি এখনও বাই ইউজার ওয়াকফ না হয়ে থাকে, তাহলে উই শুড টেক স্টেপস ফর এনরোলমেন্ট অফ দোজ প্রপার্টিজ। ইন দি মিন টাইম মাই ওয়াকফ বোর্ড দে হ্যাভ টেকেন স্টেপস ফর মেকিং এনরোলমেন্ট অ্যাজ ফার অ্যাজ পসিবল, এবং এখনও কিছু পেন্ডিং আছে, উইল ডিসপোজ ইট অফ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি কোনো প্রপার্টি এখনও মনে হয় যে ওয়াকফ বলে এনরোল করা দরকার আছে, কোনো মাজার, কোনো কবরস্থান, কোনো মসজিদ, কোনো গ্রেভিয়ার্ড ওয়াকফ হয়নি, এখন এনরোলমেন্ট হয়নি, ইউ ব্রিং ইট উইদিন দি আমব্রেলা অফ দি ওয়াকফ অ্যাক্ট ফর দি প্রেজেন্ট। তারপরে কী হবে সেটা আমার পরে বুঝবো। তো এই এখন যে নতুন অ্যামেন্ডমেন্ট আনা হলো, তাহলে মোহামেডান লয়ে দেখবেন, মোল্লার মোহামেডান ল
সেখানে 188 বলা আছে কিভাবে ওয়াকআপটা হবে, কেন ওয়াকআপ হবে, তার ক্যারেক্টার কি। সেখানে বলা আছে নো এভিডেন্স অফ ইউজার ইজ রিকোয়ার্ড, ইভেন দেয়ার ইজ নো এক্সপ্রেস এভিডেন্স অফ ইউজার, দি প্রপার্টি ক্যান বি ট্রিটেড টু বি এ ওয়াক প্রপার্টি। আমি দেখি আমার কাছে আছে ওই সেকশনটা, প্যারাগ্রাফ খুব সম্ভবত 188 অফ মুল্লাজ মোহাম্মদ ল। যেটা আমি বলছিলাম, ডিস্টিংগুইশ করছিলাম, দিস ইজ মাই আর্গুমেন্ট। যদি মোহাম্মদান ল প্রহিবিট না করে বাই ইউজার, এখনো পর্যন্ত মোহাম্মদান ল ইজ শরিয়ত ল, শরিয়ত লতে যদি কোনো প্রহিবিশন না থাকে যে ইউজার ক্যানট বি এ ওয়াক, অন দি কন্ট্রারি শরিয়ত ল বলছে ইউজার ইজ ওয়ান অফ দি ইনগ্রিডিয়েন্টস ফর কনসিডারিং এ প্রপার্টি টু বি ওয়াক অফ। তাহলে 1937 অ্যাক্ট ভ্যালিড থাকা সত্ত্বেও why can you enact a law saying that there will be no work by user? This is my first attack over on the bill. So this is totally against the Shariat law and against the law in force in India. 1937 Act, you are acting against a valid law. So one law you are enacting, making contradictory to another act which is also a central act. Can it sustain? Can this law be sustained? Even if this bill is enacted, made law, I hope court will strike down. If you challenge the virus of this act in court, this will be struck down. So we have to be very cautious. Even if this bill is introduced by force, without adhering to our objections, then we should not sit tight. We should move appropriate before the appropriate forum for protection of our interest and the protection of our future generation. This is one aspect. Now I am coming to the amendment. Firstly, they have said the definition of the work. What is the necessity to change the definition of Waqf? 1954 Act, it said Waqf Act 1954. Bengal Waqf Act 1934. UP Waqf Act, etc., etc. Bihar Waqf Act, etc., etc. Everywhere the Waqf word is written throughout India, maybe different act in different states, but the word Waqf was there. Now you are changing the definition, saying, what you are saying, that unified Waqf etc. management. This is what you are saying. Unified Waqf management, empowerment, efficiency and development shall be substituted after the clause A, the following clause shall be etc. So you are changing the definition Waqf Act 1995 by substituting these words: unified Waqf management, empowerment, efficiency, development. The purpose is to dilute the word Waqf. The word is diluted. You are diluting the Waqf word Waqf from the Waqf Act. So this is the first argument. The Waqf Act 1995 is being diluted, and instead you are imposing something which is not necessary. Unified Waqf management. For management, the provisions in the Waqf Act itself is there. Why this will be the title of the Act? Unified management, empowerment, efficiency, development. These are the criteria inside the Waqf Act itself. Why it should come? It should be placed at the title of the Waqf Act. So this we are opposing. There is no meaning. There is no purpose. There cannot be valid purpose for this enactment. Now every act, every bill, there has to be some object, and some object for the benefit of the citizens of India. That is why the act is brought. So I am then placing first the statement and objects and reasons of the bill. কিভাবে দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে বলছে,
The Waqf Act 1995 was enacted to provide for the better administration of Waqf and for matters connected therewith or incidental thereto. Then, what is the next object? However, during the course of implementation of the Act, it is felt that the Act has not proved effective in improving the administration of Waqf. What is the difficulty? How you have felt the difficulty in administration of the Waqf? তো সেটা আমরা বলবো কিভাবে অ্যামেন্ডমেন্টগুলো করেছে। If we compare the proposed amendment with the object introduced in behind the Act, proposed bill, then you can understand. Any layman can understand that whether the object is for the benefit or for some other thing. আর একটা কি করছে বেনিফিট বলছে ইউনিফাইড ওয়াকফ অ্যাক্ট করতে হবে। সো অ্যাজ ইফ অ্যামং দ্য মুসলিম কমিউনিটিজ they are divided in sects, Shia, Sunni, Aga Khani, Bora, etc. etc. So this was never the issue among the Muslim community. But in the Waqf Act, they are now changing the definition. They are saying introducing Aga Khani Waqf, Bora Waqf, Shia Waqf. Shia Waqf is already there, Shia members are already there in the Waqf board. So they are introducing the new terms in the definition clause of the Principal Act of 1995 section 3. So these are the objects. And the most dangerous thing যেগুলো আমার মনে হয় in future আমাদের পক্ষে ক্ষতি হবে, they have defined in the definition clause of Waqf Act in this bill which will take place in the Waqf Act ultimately, সেখানে বলছে government property. Why government property should be defined in Waqf Act? I don't understand. Whether anybody understands or not, I don't know. At least the person who has drafted this bill, whether he had a sense of understanding, I believe no. Why government property among any other law, any other act? Thousands of acts in India are in force. Why you have introduced government property in the Waqf Act? You are saying government property you have defined how means movable or immovable property or any part thereof belonging to any government organization. And তারপরে বলছে if any Waqf property is in possession of any government organization, then this property ultimately cannot be claimed to be Waqf property. So the creation of these definitions will make one suspicious. You must have got or must have seen either from newspaper or from other sources. I will not. এই বিলটা অ্যামেন্ডমেন্ট বিল অনেকের কাছে আছে, অনেকের কাছে থাকবে, আর থাকা উচিত যারা এটা নিয়ে দেখাশোনা করছেন বা এটা নিয়ে যারা কালচার করছেন। এই বিলটার নাম হচ্ছে দি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024. দি মোমেন্ট ইট গেটস অ্যাসেন্ট অফ দি প্রেসিডেন্ট, এটা আইন হয়ে যাবে, এটা আমরা মানতে বাধ্য হবো। আজকে যে অবজেক্ট করছি, যে অপোজ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেদিন বিল হয়ে যাবে, এই যেদিন অ্যাক্ট হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আর পারবো না এটার বিরুদ্ধে কিছু বলতে, এবং যখন বলবো সেটা বেআইনি হয়ে যাবে। At this stage I can oppose because it is bill, it is not law, it is not binding on us. কিন্তু the moment it gets assent from the President of India, it will be act and we cannot oppose it, we cannot say anything against it, then আমরা তখন government may proceed against us. So long it is not an act, whatever you want you can discuss. There are 44 amendments have been brought. এই 44 amendments প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে গেলে 4 ঘন্টা সময় লাগবে। I will not go to that. আমি যেখানে শুরু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম যে ওয়াকফের যে ক্যারেক্টার, সেটা ওরাল ডিক্লারেশন হতে পারে, রিটেন ডিক্লারেশন হতে পারে, বাই ইউজার হতে পারে। সেকশন 40 যে প্রভিশনটা ওয়াকফ অ্যাক্টে আছে, সেটা হচ্ছে টু গিভ রেকগনিশন টু দোজ প্রপার্টিজ which are waqf
বাই ক্যারেক্টার বাই ইউজার সেটা ওয়াকফ বোর্ড এনরোলমেন্ট করতে পারে, ওয়াকফ বোর্ড এনরোলমেন্ট করেওছে। এবং এই অ্যামেন্ডমেন্ট বিলটা থেকে এখন পর্যন্ত আর মাত্র 6 মাস সময় আমাদের হাতে আছে। যদি কোনো প্রপার্টি এখনো বাই ইউজার ওয়াকফ না হয়ে থাকে তাহলে উই শুড টেক স্টেপস ফর এনরোলমেন্ট অফ দোজ প্রপার্টিজ। ইন দি মিন টাইম মাই ওয়াকফ বোর্ড দে হ্যাভ টেকেন স্টেপস ফর মেকিং এনরোলমেন্ট অ্যাজ ফার অ্যাজ পসিবল। এবং এখনও কিছু পেন্ডিং আছে, উইল ডিসপোজ ইট অফ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি কোনো প্রপার্টি এখনও মনে হয় যে ওয়াকফ বলে এনরোল করা দরকার আছে, কোনো মাজার, কোনো কবরস্থান, কোনো মসজিদ, কোনো গ্রেভিয়ার্ড ওয়াকফ হয়নি, এখনো এনরোলমেন্ট হয়নি, ইউ ব্রিং ইট উইদিন দি আমব্রেলা অফ দি ওয়াকফ অ্যাক্ট ফর দি প্রেজেন্ট। তারপরে কী হবে সেটা আমার পরে বুঝবো। তো এই এখন যে নতুন অ্যামেন্ডমেন্ট আনা হলো, তাহলে মোহামেডান লয়ে দেখবেন, মোল্লার মোহামেডান ল সেখানে 188-এ বলা আছে কীভাবে ওয়াকফটা হবে, কেন ওয়াকফ হবে, তার ক্যারেক্টার কী। সেখানে বলা আছে নো এভিডেন্স of user is required. Even there is no express evidence of user, the property can be treated to be a work property. আমি দেখি আমার কাছে আছে ওই সেকশনটা, প্যারাগ্রাফ খুব সম্ভবত 188 of মোল্লাজ মোহামেডান ল। যেটা আমি বলছিলাম, ডিস্টিংগুইশ করছিলাম, দিস ইজ মাই আর্গুমেন্ট। যদি মোহামেডান ল প্রহিবিট না করে বাই ইউজার, এখনো পর্যন্ত মোহামেডান ল ইজ শরিয়ত ল। শরিয়ত লতে যদি কোনো প্রহিবিশন না থাকে যে ইউজার ক্যানট বি এ ওয়াকফ, অন দি কন্ট্রারি শরিয়ত ল বলছে ইউজার ইজ ওয়ান অফ দি ইনগ্রিডিয়েন্টস ফর কনসিডারিং এ প্রপার্টি টু বি ওয়াকফ। তাহলে 1937 অ্যাক্ট ভ্যালিড থাকা সত্ত্বেও why can you enact a law saying that there will be no work by user? This is my first attack over on the bill. So this is totally against the Shariat law and against the law in force in India, 1937 Act. You are acting against a valid law. So one law you are enacting, making contradictory to another act, which is also a central act. Can it sustain? Can this law be sustained? Even if this bill is enacted, made law, I hope court will strike down. If you challenge the virus of this act in court, this will be struck down. So we have to be very cautious. Even if this bill is introduced by force, without adhering to our objections, then we should not sit tight. We should move appropriate before the appropriate forum for protection of our interest and the protection of our future generation. This is one aspect. Now I am coming to the amendment. Firstly, they have said the definition of the work. What is the necessity to change the definition of Waqf? 1954 Act, it said Waqf Act 1954. Bengal Waqf Act 1934. UP Waqf Act, etc., etc. Bihar Waqf Act, etc., etc. Everywhere the Waqf word is written throughout India, maybe different act in different states, but the word Waqf was there. Now you are changing the definition, saying, what you are saying, that unified Waqf etc. management. This is what you are saying. Unified Waqf management, empowerment, efficiency and development shall be substituted after the clause A, the following clause shall be etc. So you are changing the definition Waqf Act 1995 by substituting these words: unified Waqf management, empowerment, efficiency, development. The purpose is to dilute the word Waqf. The word is diluted. You are diluting the Waqf word Waqf from the Waqf Act. So this is the first amendment. The Waqf Act 1995 is being diluted, and instead you are imposing something
which is not necessary. Unified Waqf management. For management, the provisions in the Waqf Act itself is there. Why this will be the title of the Act? Unified management, empowerment, efficiency, development. These are the criteria inside the Waqf Act itself. Why it should come? It should be placed at the title of the Waqf Act. So this we are opposing. There is no meaning. There is no purpose. There cannot be valid purpose for this enactment. Now every act, every bill, there has to be some object, and some object for the benefit of the citizens of India. That is why the act is brought. So I am then placing first the statement and objects and reasons of the bill. কিভাবে দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে বলছে। The Waqf Act 1995 was enacted to provide for the better administration of Waqf and for matters connected therewith or incidental thereto. Then, what is the next object? However, during the course of implementation of the Act, it is felt that the Act has not proved effective in improving the administration of Waqf. What is the difficulty? How we have felt the difficulty in administration of the Waqf? তো সেটা আমরা বলবো কিভাবে amendment যে amendment গুলো করেছে, if we compare the amendment, proposed amendment with the object introduced in behind the act, proposed bill, then you can understand. Any layman can understand that whether the object is for the benefit or for some other thing. আরেকটা কি করছে বেনিফিট বলছে ইউনিফাইড ওয়াকফ অ্যাক্ট করতে হবে। সো অ্যাজ ইফ অ্যামং দ্য মুসলিম কমিউনিটিজ they are divided in sects, Shia, Sunni, Aga Khani, Bora, etc. etc. So this was never the issue among the Muslim community, but in the Waqf Act they are now changing the definition. They are saying introducing Aga Khani Waqf, Bora Waqf, Shia Waqf. Shia Waqf is already there, Shia members are already there in the Waqf board. So they are introducing the new terms in the definition clause of the Principal Act of 1995 section 3. So these are the objects. And the most dangerous thing যেগুলো আমার মনে হয় in future আমাদের পক্ষে ক্ষতি হবে, they have defined in the definition clause of Waqf Act in this bill which will take place in the Waqf Act ultimately, সেখানে বলছে government property. Why government property should be defined in Waqf Act? I don't understand. Whether anybody understands or not, I don't know. At least the person who has drafted this bill, whether he had a sense of understanding, I believe no. Why government property among any other law, any other act? Thousands of acts in India are in force. Why you have introduced government property in the Waqf Act? You are saying government property you have defined how means movable or immovable property or any part thereof belonging to any government organization. And তারপরে বলছে if any Waqf property is in possession of any government organization, then this property ultimately cannot be claimed to be Waqf property. So the creation of these definitions will make one suspicious. Why are you giving a new concept? Can any gift be made unless he is owner of the property? I am gifting this pen to somebody else here. Unless I am a owner of this pen, can I make a gift of it? And unless you accept it, can it be a valid gift? So what is the concept involved? You have to be a absolute owner of the property. You should divest yourself from the ownership, and the property which has been given to Almighty God, Allah, who cannot accept the property. Concept is somebody has to accept the property on behalf of the God, on behalf of Almighty. That is why the Mutawalli, when a person creates a Waqf, he appoints a Mutawalli. Mutawalli accept the gift on behalf of Allah. That is why
These are the three ingredients of a gift. Unless these ingredients are followed or fulfilled, the gift cannot be finalized. You have the owner of the property. If you make a gift, the one in favor of whom you are gifting, he has to accept it. And this is a gift, absolute gift. Waqf is nothing but an absolute gift to Almighty. Give to a person and give to Almighty. This is the difference. So if a person attains majority, these are the criteria according to the Contract Act, then he can make a gift. And the person to whom is being gifted, he has to accept it. He has to also be a major, otherwise he cannot accept it. Then if he is a minor, then somebody has to accept the gift on his behalf. So in the concept of general law, the deities, government, deities or devottara properties, the concept is deities are always minor. Deities are always minor. So on their behalf somebody receives the gift in case of Hindu properties. In our Waqf concept, if you make a gift in favor of Allah, then this has to be accepted by someone who, the manager, the mutawalli. So you are defining he has to be property of the, he has to be the owner of the property. Why? This is unnecessary. Create a confusion. As if there are Waqf properties created in India, not by the owners, but somebody else. When this Waqf bill was introduced, I believe some misconception was there that any property can be made Waqf by anybody and board register the property as Waqf, and from the next day, whether it is a property belonging to other community or not, the property will attain the character of Waqf and they will take possession. But this is not the thing. The proper survey has not been made. You should justify why these definitions are being introduced. Other difficulty is, if you want to create a Waqf, henceforth there will be no Waqf by user. God saved, various properties have been already enrolled as Waqf, and those will continue as Waqf unless further amendment is brought giving retrospective effect to this amendment. Another difficulty is, when you apply for enrollment of a property as a Waqf, it will go to the collector, not before the Waqf board. You file the application before the board, but board has to send this application to the collector having jurisdiction over the area. Now for Calcutta, some authority will be present. Exception to Application of Limitation Act, which is very, very important. Previous Act, 1995 Act, there was a provision that 1963 Act, Limitation Act, will not be applicable in case of Waqf properties. Perhaps that was 107 of the Principal Act. That is going to be deleted. That is going to be deleted by the proposed Act. What will be the effect? Now somebody is in forcible occupation of a Waqf property. Till now he has not been evicted. There is a provision for proceeding with the encroachment, and the practical difficulties you will appreciate in the Act. Even in the 1995 Act there was difficulty. Chief Executive Officer is authorized to proceed against the encroacher. He initiates proceeding, gives final order, but the means of implementation of the order of the Chief Executive Officer is very weak. He has to file an application before the tribunal. The tribunal will pass, and there are a lot of flaws. It will take time. Tribunal will pass the order. Previous Act, tribunal will pass the order, but tribunal has got no machinery for executing the order. Who will execute? The decision, decree, final judgment, whatever it is, order or decree, if passed by the tribunal in the Principal Act. I am not saying about the Amendment Act. Previously it was also a difficulty. Even if tribunal holds that somebody is a trespasser and gives a decree in favor of the Waqf or Waqf estate or the Mutawalli, then decree has to be executed for evicting the person from the possession.
but tribunal has no machinery to execute his own decree. This decree has to be executed through the district courts. So the petitioner or the plaintiff who has got the decree, he has to go back to the district court, their execution petition has to be filed, and the district court will execute the decree. That was the law earlier. Now they are trying to amend it. After amendment, what will happen? Even worse. Why worse? At least before amendment, tribunal can send the matter before the district court for implementation. Here they are saying tribunal's order shall not be final. Tribunal's order, you have a right to go before the tribunal challenging any decision either of the Waqf board or any authority under the Waqf Act. You can go to the tribunal, but tribunal's decision will not be final. They have alternatively said you can approach the High Court, but corresponding laws have not yet been amended. If you say the tribunal's order is amenable to High Court, challengeable to High Court, you can assail the order before the High Court. Under which provision of Civil Procedure Code? Under Order 43 or Order 41 or any other provision that has to be mentioned in the Act. Otherwise, it is very difficult to go before the High Court. To enter the court is easy, but to come out from the court is very difficult. So once you file a petition before the court, and if the proper procedure is not prescribed, so you just file an application, then the matter will go before the court. Court will say, I cannot entertain the application because under which provision? If you do not label something, court will not entertain it. It will be rejected with the liberty to file again. By the time limitation prescribed 90 days. By the time 90 days will expire, then another litigation offsuit will arise. What? Your appeal and another application for condonation of delay. Then condonation of delay will be taken up first. It will take some time, maybe 1 year, 2 years. Then after it is condoned, then main appeal will be heard. So by that time your property has been transferred in 3 hands. So you have no relief. So these defects should be cured. This should be very sincerely checked very well. If you say that the Waqf board should be more cautious, you impose checks and balances. There are means and ways you can impose checks and balances so that one cannot be very indiscriminately act. Whatever he likes, he can do. This can be checked. There are provisions you can amend in that way, but not in this fashion. The proposed bill has been sought to be introduced. छोटी बातें इस वक्त डोमेन में है, मीडिया में है, वो मुझे भी मालूम है, मगर मुझे इतना मालूम है कि अगर ये बिल मोदी जी ला रहे हैं तो कुछ गंदा ही काम कर रहे होंगे। ऐसे लोग भी हमारे यहाँ समाज में हैं। एंड माय क्वेश्चन इज टू डॉक्टर इम्तियाज गुलाम अहमद साहब, you have explained beautifully everything, what are the striking point in the bill. So have you written this to JPC or have you published something for common people, because your notes are really remarkable, and if you publish it to so the other people will get, the common people will get the sense of it. No, sorry, I'm not going to do it really. Just few days back I came from Sikkim. And Sikkim is actually another world, so I have not been able to do it. Yes, actually, definitely, if the GPC members come here, certainly I will try to meet them. And also, yes, I'll jot down some points and I will send also. Sir, JPC has asked suggestions from common people, from stakeholders, from the people like you also. So I think you should write a letter to the JPC first. And second thing, what will be the better for all of us, for all Indians, that if you publish an article over with this, all these points included. So this article will be informative and will be exciting for all the people who still are not knowing about much more about the bills. So please publish one article, or either you send us, we will publish it through other channels and many channels, inshallah. Thank you. Next question, please. Assalamu alaikum. The two non-Muslims will be appointed in future. So they are from the central government or from the state government? The appointee will be. My first question. बोर्ड के लिए स्टेट गवर्नमेंट
वो है. And the second, my second question is कि मैं रिक्वेस्ट करता हूँ वक्फ बोर्ड, आप CEO हैं, सब कुछ जस्टिस साहब भी हैं, when you will, आप लोग रेजोल्यूशन कब पास कीजिएगा स्टेट गवर्नमेंट में कि हम लोग ये आगे बढ़े इस चीज़ के लिए? ये तो बहुत ज़रूरी है. जैसे तेलंगाना में रेजोल्यूशन पास हुई है, तो आप लोग कब रेजोल्यूशन पास कर रहे हैं? For your kind information, we have already passed the resolution, and we have from out of 44 amendments, we have para-wise created the answers and objects and merits and demerits duly prepared by our Honorable Justice Saidullah Munshi Sahab, and we have submitted this to the Minority Affairs Ministry, CWC, and the JPC also. Thank you so much. Thank you. With the kind approval of the Honorable CM. With the approval of the our government. Okay. We have already done. पीछे पीछे दिया. আমি একটু প্রশ্ন করছি অনারেবল জাস্টিস শহীদুল্লাহ সাহেবের কাছে। উনি বলেছেন, খুব বিস্তারিতভাবে বলেছেন, আমরা খুব মন দিয়ে শুনেছি যে আমরা শেষ পর্যন্ত হয়তো কোর্টে লড়াই করে আমরা জিতে যেতে পারব, কিন্তু ভারতবর্ষের ইতিহাস দেখিয়ে দিল যে বাবরি মসজিদের ক্ষেত্রে কোর্টও পারচেস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কি আমরা কি আন্তর্জাতিক আদালতে কি বিচার পেতে পারি? সেই সম্ভাবনা কি আছে? शबीर भाई पीछे. शबीर भाई पीछे. Last. The last question. सही बात है, बिल्कुल. Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is my questions to all of you, all the expertise and all the chief guests who are present over here. That JPC asked for the email actually to the people of India, for the Muslim. No, they have just implemented, and they asked to the opinion whether the Waqf bill will be passed or not. Means rejection in the rejection and the support of the bill. So we are just sent email, and the Muslim Personal Law Board just create a email format. We just send to the mail to the JPC. So we don't know the status of those mails. So because you are the expertise, and this is not a correct forum to ask this question, but I just want to know with all of you expertise that JPC has not delivered any report, not announced, even not they have announcement that whatever email has been sent. So what is the status of those mail? माइक तो दीजिए, माइक माइक माइक. I think some therefore yesterday also there was a meeting, and then it seems there was some heated altercations between some members, and one member from our state, Kalyan Banerjee, he was very vocal and all that. Then ultimately then the chairman had to intervene. So still they are discussing things. I think so far they have not been able to come to any conclusion, to any decision. It will take some time, I think, but then things are being discussed. But still we don't know exactly on which points they have agreements and on which points actually they have still disagreement, and which points have been accepted. You see, these objections we have in fact more say nearly 15-20 objections, which are very serious. But we don't know exactly which of them have been cleared or which of them have been agreed upon. Still we don't have information. Nothing is being reported in press in detail, and I think it will take time before they finalize. I don't know whether we will be able to know in between when things are being discussed and deliberated in the meeting, because things are not reported to us in the press like that. So only for the time being, I think we should continue to exert this pressure. We should continue to hold these consultation meetings. We should continue to hold these kinds of programs, seminars, symposiums, and discussions and deliberations and debates, and try to voice our grievances, voice our concern on this particular bill in different ways, on different platforms, as much as we can. And this is the time, as Judge Sahab has said, once the bill is made into an act, it will be difficult for many of us to say anything. I mean, he will also not be able to do much.
we cannot do anything much. You see, law-abiding citizens, we will not be able to do anything. But right now, yes, not only it is our right, but also it is our duty to oppose in every possible way so that the bill is not passed in the present form. Thank you. दरूद सलाम प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर। Respected Honorable Justice जनाब सईदुल्लाह मुंशी साहब, प्रोफेसर इम्तियाज साहब और दूसरे मेहमान हजरात जो यहाँ बैठे हैं और जो सामने बैठे हैं, जितनी बातें हुई हैं, बातों को सुनने के बाद हम ये देख रहे हैं कि सबके चेहरे पे एक मायूसी छाई हुई है। लेकिन एज ए डॉक्टर अपने प्रोफेशन में जो हमने देखा है और जो किया है, वो छोटी सी बात कह रहे हैं आपके सामने कि मरीज मेरे सामने मरता रहता है, लेकिन फिर भी हम इस्लाम कहते हैं कि दुआ कीजिए, अल्लाह ताला जुर्म को बचा लेगा। तो यही चीज़ अभी हम लोग आपको कहना चाहेंगे कि फ्रस्ट्रेशन की बात हुई है, बहुत कुछ कहा गया है, लेकिन हम अल्लाह की ज़ात से नाउमीद नहीं है। हमको लड़ना है, इस लड़ाई को लड़ना है। और गुज़श्ता सैटरडे को 21 तारीख को हमारी कॉन्फ्रेंस हुई थी दिल्ली के अंदर। उस कॉन्फ्रेंस के अंदर प्रेजेंट एंड पास्ट एमपी मौजूद थे, मुसलमान एमपी, और बहुत सारे दानिशमंद मौजूद थे, बहुत सारे एक्सपर्ट मौजूद थे जो वक्त के बारे में जानते हैं। सबों का यही कहना है कि लड़ाई को लड़ना है। अगर हम ये सोच के बैठ जाएं घर में कि हम कुछ नहीं होने वाला, बिल पास हो जाएगा, तो फिर इस तरह से हम हिंदुस्तान के अंदर जिंदा नहीं रह सकते हैं। अब हमको क्या करना है, अपने आप देखिए, आज का जो ये प्रोग्राम है, ये सेलेक्टेड लोगों का प्रोग्राम है। यहाँ चंद सेलेक्टेड लोग आए, खास लोग आए, जनरल पब्लिक कोई नहीं आई है। हर आदमी इस किसी न किसी अदारे के साथ जुड़ा हुआ है। वो तहिया कर ले कि हम अपने अदारे के तहत उसके थ्रू इस तरह का प्रोग्राम हम ऑर्गेनाइज करेंगे। जनरल पब्लिक के अंदर अवेयरनेस नहीं आया है। कोई जनरल पब्लिक को बताना है कि कान में तेल डाल के नहीं बैठो, ये जो आ रहा है, ये बिल जो है सीए से कम नहीं है, ये हमारे वजूद को मिटाने वाला बिल है। और जिस तरह से सीए को जो है हमने जो है इम्पोर्टेंस दे करके उस मूवमेंट को जो है पब्लिक का मूवमेंट बनाया था, हमारी जिम्मेदारी यह है कि इस मूवमेंट को हम पब्लिक का मूवमेंट बनाएं। तो क्या करना है, रोड मैप की बात हो रही थी। तो पहली बात यह है कि जितने लोग यहाँ बैठे हैं, ऑर्गेनाइजेशन चलाते हैं, अपने अपने ऑर्गेनाइजेशन के थ्रू अपने अपने इलाके में इस तरह के मीटिंग करें, लोगों के अंदर अवेयरनेस पैदा करें। उसके बाद क्या है, ये क्लोज डोर मीटिंग है। इस क्लोज डोर मीटिंग को हमको जो है ओपन जगह में ले जाना होगा, आम लोगों को बुलाना होगा, उनको ये समझाना होगा, उनको बताना होगा कि देखो ये एक तरह का जुल्म है, आज हमको मेरे घर से बाहर निकाला जा रहा है, ये एक तरह का जुल्म है, और जुल्म के खिलाफ अगर हम नहीं लड़ेंगे तो ये भी एक जुल्म है। तो जनरल पब्लिक के अंदर अवेयरनेस लाना है, उनको बताना है। और जरूरत पड़ने से, अगर आप याद कीजिए कि अगर शाहीन बाग का वाकया नहीं हुआ होता, वहाँ की हमारी माँ बहनें अगर रास्ते पर नहीं निकली रहती, तो सीए का बिल जो है इस तरह से पीछे नहीं चला जाता। उसी तरह से हमको इम्पोर्टेंस देना होगा कि वक्त का बिल जो है सीए से कम नहीं है। हमको भी लोगों को बताना होगा, मीटिंग करनी होगी, ओपन मीटिंग करनी होगी, रैली निकालना होगा, डिपुटेशन देना होगा, ताकि आवाम जो है उठे और उनको मालूम है कि आवाम जो है जाग चुकी है। ये 22 करोड़ नहीं है, 32 करोड़ है, और 32 करोड़ का गला भिजवा सकते हैं। ये हुआ पहली बात। दूसरी बात हुई हायर लेवल के ऊपर जेपीसी से मिलने की जो बात हो रही है। दिल्ली में जो लोग बैठे हैं, हर लेवल पर उनके पास जा रहे हैं। हमारे पास जब वक्त आएगा तो हम भी इन एक्सपर्ट को लेकर के बैठेंगे। हर तबके का आदमी अपने लेवल पर काम करेगा। जो हाईली इंटेलेक्चुअल है वो जेबीसी का काम करेगा, जो ऑर्गेनाइजर्स हैं वो मीटिंग ऑर्गेनाइज करेंगे, जो उनके ऑर्गेनाइजर हैं स्ट्रीट मीटिंग ऑर्गेनाइज करेंगे, जो गांव के लोग हैं गांव में ऑर्गेनाइज करेंगे। अवेयरनेस फैलाइए। जब किसानों ने जो है तहिया कर लिया कि जान देंगे, लेकिन जो इस बिल को नहीं मानेंगे, तो हुकूमत को पीछे हटना पड़ा था। हम भी जान दे देंगे। ऐसी जिंदगी से भी क्या मतलब है जहाँ अपने जो है इज्जत के साथ नहीं जी सकते। हमको जो आगे बढ़ना होगा और फ्रस्ट्रेशन में नहीं आना है।
फ्रस्ट्रेशन में नहीं आ रहा, मरीज मर रहा है, हम जानते हैं कि मर जाएगा, फिर भी दुआ करते हैं अल्लाह ताला इसको बचा ले। उनके रिलेटिव कहते हैं कि हिम्मत नहीं हारिए, इंशाअल्लाह बच जाएगा, इंशाअल्लाह बच जाएगा। अल्लाह